বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি 11.1-এর 1 এবং 2 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে। প্রথমে আজকে আমরা দেখব 1 নম্বর প্রশ্নের সমাধান। সেই প্রশ্নটি কি রয়েছে তার আগে অবশ্যই চ্যানেলটিতে যারা আমরা নতুন রয়েছি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করব এবং ফেসবুকে যারা আছি তারা অবশ্যই ফলো দিব। এখন আমরা প্রশ্ন 1 নম্বরটি কি রয়েছে দেখে নিই একটু। দুইটি বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য যথাক্রমে a মিটার ও b মিটার হলে এদের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে এদের ক্ষেত্রফল, আসলে ক্ষেত্রফলটা কি আমরা দেখে নিই একটু। দুইটি মাত্রা যদি আমরা গুণ করি তাহলে সেই ক্ষেত্রে কোনো পদার্থে বা কোনো বস্তুর যদি দুইটি মাত্রা হয় সেই দুইটি মাত্রা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল হয়। তাহলে দুইটি মাত্রা আমরা কাকে বলবো? মাত্রাটা কি? আসলে মাত্রা এটাকে কিন্তু আসলে দ্বিমাত্রিক বস্তু আমরা বলতেছি। যার দুইটি মাত্রা রয়েছে তাকে একটা দ্বিমাত্রিক বস্তু বলা হয়, যার তিনটি মাত্রা রয়েছে তাকে ত্রিমাত্রিক বস্তু বলা হয়। ত্রিমাত্রিক বস্তু কেমন সেটা আমরা দেখব। দেখো, ত্রিমাত্রিক বস্তু আমরা যদি দেখি একটু চিত্র অঙ্কন করে যদি দেখি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ত্রিমাত্রিক বস্তুটা এইরকম ধরনের ইট, তোমাদের কিন্তু বাড়ির আশেপাশে অনেক ইট আছে রয়েছে, তোমরা কিন্তু এটাকে আমরা বলবো ত্রিমাত্রিক বস্তু। আর কি কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, এই জন্য এটাকে ত্রিমাত্রিক বস্তু বলা হয়। তাহলে এর মাত্রা কয়টা? তিনটা। তাহলে এর মাত্রা তিনটা মাত্রা যদি গুণ করো তাহলে সেই ক্ষেত্রে হবে আয়তন, আর দুইটি মাত্রা যদি গুণ করো তাহলে সেই ক্ষেত্রে হবে ক্ষেত্রফল। তাহলে এর কি কি দুইটি মাত্রা? আমরা এটা মাত্রা বলতেছি, একটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে কি? প্রস্থ। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের প্রস্থ। তাহলে দুইটি মাত্রা গুণ করলে তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে ক্ষেত্রফল পাওয়া যায়। তাহলে দুইটি মাত্রা গুণ করলে তাহলে দৈর্ঘ্য গুণন কি হবে? প্রস্থ হবে। এখন আসি আমরা, যদি এটা আয়তাকার হয়, এটা কি আয়তাকার, আয়তাকারের ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ, কারণ একদিকে লম্বা আছে আরেকদিকে একটু কম আছে প্রস্থ, অর্থাৎ প্রস্থটা ছোট হয়, দৈর্ঘ্যটা একটু বড় হয়। এখন তাহলে এটারও দুটা মাত্রা। এখন আসি আমরা যদি সেটা যদি বর্গাকার হয়, বর্গাকার হলে তাহলে এটাও দুটা মাত্রা গুণ করলে কিন্তু ক্ষেত্রফল হবে। তাহলে আমি তোমাদেরকে একটু বুঝাই দিচ্ছি। তাহলে এটা আমাদের একটা বর্গাকার বস্তু, আমরা দাগালাম বর্গাকার, যার চারটা বাহু সমান। তাহলে এটা যদি এ হয় এটাও কি হবে? এটাও এ হবে, এটাও এ হবে। আমরা ক্ষেত্রফল হলে কয়টা মাত্রা গুণ করবো? সেক্ষেত্রে দুইটা মাত্রা। তাহলে এ গুণন এ, তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল হবে। তাহলে দুইটা মাত্রা, একটা তাহলে এ গুণন এ, তাহলে এই দুটা। তাহলে দৈর্ঘ্য গুণন এটাও কি? এটাও দৈর্ঘ্য, এর কিন্তু প্রস্থ নেই, সবই দৈর্ঘ্য। এটা যদি দৈর্ঘ্য হয় এটাও কি? এটাও দৈর্ঘ্য, চারটাই কিন্তু দৈর্ঘ্য। তাহলে এর ক্ষেত্রফল হবে কি? দৈর্ঘ্য গুণন কি? দৈর্ঘ্য। এর ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য। তাহলে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য, তাহলে এ গুণ করলে কি হয়? ক্ষেত্রফল। অর্থাৎ দুইটি মাত্রা যদি আমরা গুণ করি তাহলে ক্ষেত্রফল হয়। যেহেতু এটা বর্গাকার সেই কারণে দৈর্ঘ্য গুণন দৈর্ঘ্য হবে, আর যদি আয়তাকার হয় তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হবে। আমরা এটা মাথায় রাখবো, দুইটা মাত্রা গুণ করলে ক্ষেত্রফল হয়। এখন আসি আমরা প্রশ্ন যেটা আছে সেটা সেই অনুযায়ী আমরা একটু কাজ করি। এখানে বলা হচ্ছে দুইটি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, আমাদের দুইটি বর্গক্ষেত্রের কথা বলা আছে। যাই হোক, 1 নম্বর আমরা ধরে লিখে নিই। প্রথম বর্গক্ষেত্রে এটা দুইটি কথা একসাথে লেখা আছে, তাহলে আমরা একটু 1 নম্বর দিয়ে লিখি। ধরি প্রথম বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ মিটার এবং দ্বিতীয় বর্গক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য বি মিটার। ধরি প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য প্রথম বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান এ মিটার এবং তোমাদের দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান সমান কি? বি মিটার। তাহলে প্রথম বর্গক্ষেত্র যদি এটা যদি আমরা একটা দাগে চিত্র একটু দাগান প্রয়োজন নাই, কিন্তু আমি তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য, এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য যদি এটা এ হয় তাহলে কি হবে? এটাও এ হবে, এটাও এ হবে। ক্ষেত্রফল কি হবে? দুটা গুণ করলে দুটা মাত্রা গুণ করতে হবে, এ গুণন এ, তাহলে দুটা মাত্রা। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? এ গুণন এ সাইডে ক্ষেত্রফল হলে কি হয়? বর্গ হয়। ক্ষেত্রফল আসলে অবশ্যই বর্গ মিটার লিখতে হবে আমাদের, ক্ষেত্রফল হলে বর্গ আসবে। আর আয়তনের ক্ষেত্রে ঘন আছে প্রথম বর্গক্ষেত্রে, তাহলে কি হলো? এ স্কোয়ার বর্গ মিটার। এবার আসি দ্বিতীয়, আবার এখানে লিখলাম আবার দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল,
ক্ষেত্রের ক্ষেত্রফল, দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এবার আমরা যদি চিত্রটা কোনটা বড় হবে সেটা কিন্তু মানের ওপর নির্ভর করবে, অর্থাৎ মান কিন্তু এখানে দেওয়া নাই, জাস্ট আমি দুটা চিত্র দেখালাম। এটার বাহুর দৈর্ঘ্য যদি বি হয় এটাও বি হবে, এটাও বি হবে, এটাও বি হবে। ক্ষেত্রফল হলে কি হবে, দুইটা মাত্রার গুণ করতে হবে, বি গুণন বি। ক্ষেত্রফল হবে তাহলে বি গুণন বি, অবশ্যই ডান সাইডে কি লিখতে হবে, বর্গ মিটার। এখন তাহলে কি হয়, বি বি গুণ করলে বি স্কোয়ার বর্গ মিটার। এখন এদের কি করতে বলছে, এখন দেখো এদের বলছে ক্ষেত্রফলের অনুপাত কত, অনুপাত। তাহলে প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার হবে, এটা আমাদের উত্তর। তাহলে এখন আসি প্রথম বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কত, এ স্কোয়ার অনুপাত কি বি স্কোয়ার। আমাদের কিন্তু চিত্র দাগানোর প্রয়োজন নেই, চিত্র কিন্তু তোমাদের জাস্ট কিন্তু বোঝানোর জন্য আমি এখানে চিত্র অঙ্কনটা করেছি, চিত্রটা তোমাদের বোঝানোর জন্য। জাস্ট এখানে আমাদের এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার হবে, এটা হচ্ছে আমাদের দুইটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। এবার আসি আমরা 2 নাম্বার প্রশ্নের সমাধানটা দেখতে চাচ্ছি। এখন 2 নাম্বার প্রশ্ন কি বলছে একটু দেখো, আমরা যদি দেখি 2 নাম্বার প্রশ্ন কি বলছে একটু দেখে নিই। একটি বৃত্তক্ষেত্রের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। একটু আগে কিন্তু আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করেছি, এখন আমরা বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে একটু আলোচনা করব। বৃত্তের ক্ষেত্রফল আসলে বৃত্তের ক্ষেত্রফল, আমরা যদি একটা বৃত্ত দেখি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা কিন্তু একটু আগে দেখেছি। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এটাও এ হবে, তাহলে ক্ষেত্রফল হবে এ স্কোয়ার বর্গ, যেহেতু একক দেওয়া নাই তাহলে একক আমরা লিখে দিব বর্গ একক। এখন বৃত্তের ক্ষেত্রে কি ক্ষেত্রফল হবে, একটা বৃত্তের ক্ষেত্রফল কি হবে, তাহলে বৃত্তের ক্ষেত্রে কি লাগবে, বৃত্তের ক্ষেত্রফল বের করতে হলে ওই বৃত্তের আগে ব্যাসার্ধ লাগবে, কি লাগবে, ব্যাসার্ধ অর্থাৎ আর লাগবে। আর ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য লাগবে এ, আর এই বৃত্তের ক্ষেত্রে লাগবে হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ কেন্দ্র থেকে বক্ররেখা পর্যন্ত দূরত্ব আর লাগবে। তাহলে ও থেকে এ পর্যন্ত, বা ও থেকে আমি দিলাম কেন্দ্রটা ও, আর এটা ও থেকে এ পর্যন্ত যে দূরত্ব সেটাকে ব্যাসার্ধ অর্থাৎ আর লাগবে ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র কি, পাই আর স্কোয়ার। বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে ক্ষেত্রফল। আর যদি পরিধি অর্থাৎ সম্পূর্ণ বৃত্তের যদি দৈর্ঘ্য মাপতে চাও তাহলে সেই ক্ষেত্রে দুইটা সামনে আসবে 2 পাই আর, এটা পরিধি বা সীমানা যেটাকে বলা হয়, বা পরিসীমা। বৃত্তের ক্ষেত্রে সেটাকে পরিধি বলা হয়। তো এখন আসি আমরা যেটা বলছে সেই দিকে আগে আমরা কাজ করি। তাহলে আমরা ক্ষেত্রফলটা দেখে নিলাম, একটি বৃত্তের ক্ষেত্রফল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা অবশ্যই বৃত্তের ক্ষেত্রফল হলে ব্যাসার্ধ তোমাকে ধরে লিখতে হবে, কারণ ব্যাসার্ধ ছাড়া বৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে না। তাহলে ধরি বৃত্তের ব্যাসার্ধ সমান সমান আর একক, এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এই দুটো ধরে নিতে হবে। বর্গক্ষেত্রের ক্ষেত্রে বাহু ধরে নিতে হবে, আর তোমার বৃত্তের ক্ষেত্রে ব্যাসার্ধ আর ছাড়া কিন্তু বৃত্তের কোনো কিছু বের করা যাবে না, তাহলে সেই কারণে আর লাগবে। বাহুর দৈর্ঘ্য সমান এ একক। এখন আসো তোমার বৃত্তের কি বের করতে হবে, এখানে ক্ষেত্রফল, প্রথমে ক্ষেত্রফলের কথা বলছে, তাহলে দুটো ক্ষেত্রফলে আমরা বের করে নিব। তাহলে সুতরাং বৃত্তের ক্ষেত্রফল কি হয়, পাই, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক। ক্ষেত্রফল হলেই বর্গ একক, এখানে যেহেতু মিটার বা সেন্টিমিটারকে একক লিখে দিলাম। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে এ গুণন এ,
অর্থাৎ একবারে লিখলে লিখতে পারো বর্গ একক একক। তাহলে আমরা সমান সমান কি লিখতে পারি এ স্কয়ার বর্গ বর্গ একক। এখন যে কথাটি বলছে সমান কথা বলছে যে এই দুটো ক্ষেত্রফল সমান, বৃত্তের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান। তাহলে আমরা এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর এটা হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, শর্ত মতে এটা সমান এটা বা এটা সমান এটা লিখতে পারি আমরা। তাহলে শর্ত মতে আমরা বা প্রশ্ন মতেও লিখলে লিখতে পারো তোমাদের প্রশ্ন মতে পাই আর স্কোয়ার সমান সমান এ স্কোয়ার, বা আমি যদি ঘুরে লিখি এ স্কোয়ার সমান সমান পাই কি লেখা যায় আর স্কোয়ার, বা এ সমান সমান কী হয় রুট ওভার, বাম পাশে স্কোয়ার হলো অবশ্যই এ পাশে রুট ওভার ব্যবহার হবে আর স্কোয়ার। এখন কথা হলো যে রুটের ভেতরে যদি কারো জোড়া হয়, অর্থাৎ দেখো আর স্কোয়ার মানে কি আর, পায়ের কিন্তু জোড়া নাই, আর মানে কি আর এর ওপর স্কোয়ার মানে কি আর গুণন আর, তাহলে আর এর জোড়া হলো, তাহলে আর একটা আর রুটের বাইরে চলে আসবে, কিন্তু পায়ের জোড়া না থাকার কারণে রুটের ভেতরে পায়টা থেকে যাবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারি এ সমান সমান আরটা বাইরে আসলো আর রুটের ভেতরে পায়টা থাকলো। সমীকরণ নাম্বার দিলাম 1। প্রিয় সেক্ষেত্রে এবার কি বলছে এদের পরিসীমা। আসলে এখন পরিসীমা সম্পর্কে আমরা একটু ধারণা নিই, পরিসীমাটা আসলে কি। কার কার বলছে বর্গক্ষেত্রে আমরা আসলে পরিসীমাটা কি বলি, আমরা কাকে পরিসীমা বলবো। দেখো আমরা যদি এখানে একটা আবারও আমি আয়তাকার নিয়ে প্রথমে শুরু করলাম, এটা একটা আয়তাকার ঘর, এটা যদি 10 হয় এটা 5 হবে, এটা যদি 5 হয় এটা 10 হবে। এখন আসি এর পরিসীমা মানে কি। আসলে পরিসীমাটা হচ্ছে তোমাদের আমাদের যখন আমরা জায়গা বা আমাদের বাড়িতে আশেপাশে যখন জায়গা বা জমি যখন আমরা লাভযোগ করি তখন কিন্তু সেই ক্ষেত্রে আমরা বলি সীমানা মাপা। তাহলে সীমানাটাই হচ্ছে আসলে বইয়ের ভাষায় সেটা পরিসীমা। তাহলে সীমানা আমাদের এই ঘরের বা বাড়ির যে জায়গাটা আছে আমাদের আয়তাকার যে জমিটা রয়েছে সেটা কয়টা বাহু আছে, 4টা বাহু দ্বারা আবদ্ধ আছে। তাহলে এই 4টা বাহুর দৈর্ঘ্য এদিকে 10 মিটার, এদিকে 5 মিটার, কত হলো 10 5 15 মিটার, আবারও 10 মিটার, 15 10 25 আর 5 কত হচ্ছে 30 মিটার। তাহলে আমাদের সীমানা বা পরিসীমা হচ্ছে আমাদের 30 মিটার। তাহলে এখানে 10 একক 5 একক 10 একক 5 একক এই টোটালে আমাদের সীমানাটাই হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে পরিসীমা বোঝানো হচ্ছে কি তোমার যদি চতুর্ভুজ হয় 4টা বাহুর যোগফল, যদি ত্রিভুজ হয় তাহলে 3টা বাহুর যোগফল, অর্থাৎ সেটাকে আমরা বইয়ের ভাষাকে আমরা পরিসীমা বলেছি। আর যখন আমাদের বাড়ির জায়গা বা জমি লাভযোগ করি তখন সেই ক্ষেত্রে আমরা সীমানার কথা বলি। তাহলে এটাই আমাদের পরিসীমা বা সীমানা। এখন আসি আমাদের এখানে কিন্তু বর্গক্ষেত্রের কথা বলা হচ্ছে, তাহলে বর্গক্ষেত্রটা দেখতে কেমন, তার পরিসীমাটা কেমন হবে আগে একটু দেখে নিই। আমরা এরকমভাবে 4 বাহু যোগ না করেও কিন্তু এখন কথা হলো যে এই ক্ষেত্রে আমরা যদি কত হয়েছিল আমাদের টোটাল 4 বাহু যোগ করে 30 হয়েছিল, তাই কি না। এখন আমরা কি করতে পারি এই দুটো যোগ করে দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করে 2 দ্বারা গুণ করো তো, দেখো 10 যোগ 5 গুণন 2 কত হয় 15 দুগুণ 30ই হয় কিন্তু। তাহলে যোগ করে পাওয়া যায়, আবার সূত্র আকারে লিখলেও কিন্তু পাওয়া যায়, দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন হচ্ছে 2 × দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে সেই আকারেও কিন্তু পাওয়া যায়। তাহলে পরিসীমা। এখন আসি বর্গক্ষেত্রের ক্ষেত্রে কি হয়। এবার এটা যদি তোমার 4 হয় বা 5 হয়, দেখো এটা 5 এটাও 5 এটাও 5 হবে এটাও 5 হবে, কারণ এটা বর্গাকার। তাহলে এই 4 বাহু যদি যোগ করো তাহলে তুমি পরিসীমা পাচ্ছ। তাহলে 5 মিটার যোগ 5 মিটার যোগ 5 মিটার যোগ 5 মিটার, তাহলে কত মিটার হবে 5 10 15 20, এই ক্ষেত্রে পরিসীমা হচ্ছে 20 মিটার। এখন কথা হলো এইভাবে 5টা যোগ না করে আমি এই 5 একটা বাহুর দৈর্ঘ্য জানা আছে, তাহলে এই 4 দ্বারা যদি আমি গুণ করি 4 গুণন বাহুর দৈর্ঘ্য তাহলে কত হয় 20ই হয়, কিন্তু আমরা যোগ করে দেখলাম 20 হয়। আবার এই 5 একটা বাহুর দৈর্ঘ্য যদি জানা থাকে তাহলে 4 দ্বারা গুণ করলে হয়। এখন বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে কি হবে 4, পরিসীমা কি হবে 4 তাহলে 4 এর সাথে এ, অর্থাৎ এ যোগ এ যোগ এ, তুমি যদি যোগ করো এ যোগ এ যোগ এ যোগ এ, এতগুলো লেখার বদলে কত 1টা 2টা 3টা 4টা 4 তাহলে সেটাকে আমরা এভাবে একবারই লিখতে পারি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 এবং আসি আমরা এবার বৃত্তের ক্ষেত্রে যেটা বলি, তাহলে বর্গক্ষেত্রে আমরা পরিসীমা দেখে নিলাম। এবার আসি আমরা বৃত্তের ক্ষেত্রে। যাই হোক এটাকে আমরা একটু বৃত্ত বিবেচনা করলাম, এটা বৃত্ত, আমাদের গোল তো হাত দিয়ে দাগানো অতটা গোল হয়নি, যাই হোক আমরা এটা বৃত্ত বিবেচনা করে নিলাম। এই বৃত্তের ক্ষেত্রে আবার বলা হচ্ছে বইয়ের ভাষায় যেমন আমাদের বাড়ির জায়গা জমি যখন লাভি তখন বলি সীমানা, সেটা বইয়ের ভাষায় হলো পরিসীমা। আবার বৃত্তের ক্ষেত্রে ওই একই জিনিস, এখান থেকে যদি বৃত্তাকার পথ যদি আমি পুরোটা মাপ নিয়ে আসি,
এই পুরোটা যদি আমরা বৃত্তের চতুর্দিকে ঘুরে যদি আসি, তাহলে একটা বৃত্তকে যদি আমরা প্রদক্ষিণ করি এক প্রান্ত থেকে, আবার যদি এতে থেকে যাত্রা শুরু করে যদি আবার এতে ফিরে আসি, তাহলে কতটুকু দূরত্ব যাওয়া হবে? এই দূরত্ব মাপের ক্ষেত্রে কি বলা হচ্ছে? তাহলে এই দূরত্বটাকে বৃত্তের ক্ষেত্রে আবার বলা হচ্ছে পরিধি। পরিধি। তাহলে দেখো নামকরণ এক একটার ক্ষেত্রে এক এক রকম ধারণ করছে। তাহলে বৃত্তের পরিসীমার নামটা কি হচ্ছে? বৃত্তের ক্ষেত্রে তখন আর পরিসীমা বলিচ্ছে না, তখন বলা হচ্ছে পরিধি। তাহলে পরিধি সূত্র কি? 2πr। বৃত্তের ক্ষেত্রে 2πr। আর বর্গক্ষেত্রের পরিসীমা কি? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে 4a। পরিসীমা হচ্ছে এটা বর্গক্ষেত্রে 4a, আর বৃত্তের ক্ষেত্রে 2πr। তাহলে আমরা প্রিয় শিক্ষার্থীরা এখানে কিন্তু দেখে নিলাম বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের পরিধিকেই আবার কি বৃত্তের পরিসীমা বলা চলে। তাহলে পরিসীমা এবং পরিধি একই কথা। এবার কিন্তু আমাদের বের করতে বলছে যে পরিসীমার অনুপাত নির্ণয় করো। তাহলে আমরা এখানে বের করে রাখছি হচ্ছে এর মান। এখন আমরা বৃত্তের পরিসীমা বা বৃত্তের পরিধি, এখন আর হচ্ছে আমরা বর্গক্ষেত্রের পরিসীমা, আমরা কিন্তু বৃত্তের পরিসীমা বা পরিধি আর বর্গক্ষেত্রের পরিসীমা এই দুটো আমরা এখন বের করে নিব। তাহলে এখন আমরা লিখেছি, দেখো এখন তাহলে আমরা বৃত্তের পরিধি, ব্যাসার্ধ কিন্তু আমাদের আর ধরা আছে, অতএব কি বৃত্তের, এখন আমরা লিখলাম এখন বৃত্তের পরিধি বা পরিসীমা। বৃত্তের পরিধি বা পরিসীমা হবে হচ্ছে 2πr একক। এবং বর্গক্ষেত্রের পরিসীমা হবে 4a একক। এখন এদেরকে অনুপাত আকারে লিখতে বলছে। তাহলে অনুপাত আকারে যদি আমি লিখি, তাহলে সেই ক্ষেত্রে অনুপাত আকারে যদি লিখি, তাহলে আমি একটু এখন আমি এখানে লিখেছি। তাহলে প্রথমে কোনটার অনুপাত? বৃত্তের পরিসীমা বা বৃত্তের পরিধি। এখন হচ্ছে আমাদের অনুপাত আকারে লিখতে বলছে। সুতরাং আমরা লিখলাম সুতরাং বৃত্তের পরিসীমা, যেহেতু বইয়ে পরিসীমার কথা বলছে, অনুপাত বর্গক্ষেত্রের পরিসীমা সমান সমান কি আছে? 4a। তাহলে বৃত্তেরটা হচ্ছে 2πr অনুপাত 4a। এখন তাহলে আমরা একটু এইদিকে বাম সাইডে আমরা একটু বাম সাইডে এইদিকে এগিয়ে নিয়ে আসলাম। এখন আমাদের দেখো 2πr, আমরা তাহলে 2πr ঠিক লিখলাম, 2πr অনুপাত 4a। এর জায়গাতে আমরা কি লিখতে পারি? দেখো তো, এর জায়গাতে আমরা 1 নম্বরে লেখা আছে r √π। তাহলে 4 গুণন r ভেতরে √π, আমরা কিন্তু এর মানটা এখানে বসে দিলাম। এখন একটু তাহলে কি হচ্ছে? 2πr অনুপাত 4r রুটের ভেতরে পাই। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো 2r দ্বারা যদি ভাগ করি, তাহলে আমরা দুইটাকে 2r দ্বারা ভাগ করে দিচ্ছি। ধরো তাহলে 2r দ্বারা ভাগ করে দিলে এখানে কি হবে? 2πr 2r দ্বারা ভাগ করলাম অনুপাত, এখানে 4r রুটের ভেতরে পাই, এখানে হচ্ছে 2r। তাহলে দেখো এখানে আর কাটে যাচ্ছে, এখানকার আর 2 কাটে যাচ্ছে, এখানে 2 দিয়ে 4 কাটলে 2 হয়, আর কাটে গেল। তাহলে এখানে কি থাকলো আমাদের? এখানে থাকলো হচ্ছে দেখো পাই অনুপাত, এখানে থাকলো হচ্ছে 2 রুটের ভেতরে পাই, 2 রুটের ভেতরে পাই থাকলো। এখন আমাদের সর্বশেষ, এখন দেখো এই পায়ক যদি ভাঙ্গাও, তাহলে একটা পায়ক ভাঙ্গালে, একটা পাইকে যদি ভাঙ্গাও, তাহলে 2টা √π লেখা যায়। একটা পাইকে ভাঙ্গালে 2টা √π লেখা যায়, অর্থাৎ একটা 2কে ভাঙ্গালে 2টা √2 লেখা যায়। 2টা √2 গুণ করে দিলে দেখবা 2 হয়। তাহলে এখানে আমরা এটাকে ভাঙালে, তার মানে মাথায় রাখতে হবে যে এখানে 2টা পাই আছে। তাহলে এই ক্ষেত্রে কি হবে? তাহলে 2টা √π, তাহলে পাই দ্বারা ভাগ করে দিলে এখানে একটা পাই থাকবে, এখানে 2 থাকবে। তাহলে আবার যদি ভাঙে লিখতে পারো √π গুণন √π লিখতে পারো, রুটের ভেতরে পাই গুণন রুটের ভেতরে পাই
অনুপাত 2 রুট পাই রুটের ভেতরে, তাহলে রুটের ভেতরে পাই আমরা রুট পাই দ্বারা যদি ভাগ করে দিই তাহলে কি হবে পাই রুট পাই অনুপাত 2, তাহলে রুট পাই উভয় সাইড থেকে একটা করে রুট পাই উঠে গেল, তাহলে 2। প্রিয় শিক্ষার্থীরা, এটা হচ্ছে আমাদের দেখো 2 নাম্বার প্রশ্নের সমাধান। তাহলে এটা যদি দেখা না যায় তাহলে ওপরে আমি একটু দেখে দিচ্ছি। তাহলে ওপরে কি একটা হচ্ছে, তাহলে অনুপাত হচ্ছে রুটের ভেতরে পাই অনুপাত ডান সাইডে কিন্তু 2 থাকলো আমাদের কেটে যাওয়ার পর, অর্থাৎ রুট পাই দ্বারা আমরা আবার রুট পাই দ্বারা ভাগ করে দিয়েছি আমরা উভয় সাইডে। তাহলে এটা হচ্ছে 2 নাম্বার প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আরও যে অঙ্কগুলো আছে, অবশ্যই 3 নাম্বার প্রশ্নটি কিন্তু আরও সবচাইতে এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সেই প্রশ্নটি নিয়ে আগামী ক্লাসে তোমাদের সামনে আবার উপস্থিত হব। আর ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে এবং চ্যানেলটিতে যারা নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর যার কারণে আমাদের ভিডিওগুলো কিন্তু তোমাদের সর্বপ্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে এ পর্যন্তই, খোদা হাফেজ।